ইতিহাস ফাউন্ডেশন ব্যাচের ৯ নম্বর ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আবারও বৈদিক সিভিলাইজেশন অর্থাৎ বৈদিক সভ্যতার আরও কিছু টপিক রয়েছে। আশা করি এই ক্লাসটি এবং আগামী আরেকটি ক্লাস করে বৈদিক সভ্যতা আমরা শেষ করে দিতে পারবো। দেখুন এখানে বৈদিক লেটার বৈদিক পিরিয়ড হিন্দু ধর্মে প্রচলিত ৮ প্রকার বিবাহের কথা আমরা উল্লেখ পাই এখানে, ঠিক আছে। উত্তর বৈদিক কালীন অর্থাৎ বৈদিক কাল পিরিয়ডের পরে আমরা কিন্তু ৮ রকম বিবাহের উল্লেখ পাবো এখানে। এগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে? এই ৮ প্রকার বিবাহকে প্রাচীন স্মৃতিশাস্ত্রে যেমন মনুস্মৃতিতে ২ ভাগে ভাগ করা হয়েছে। মনুস্মৃতির মধ্যে একটি হলো প্রশস্ত, এটা কিন্তু তোমরা একটু নোট করে নাও। প্রশস্ত অর্থাৎ অনুমোদিত, মানে সমাজ মেনে নিত, ঠিক আছে। প্রশস্ত মানে বোঝাচ্ছে। আর অপ্রশস্ত মানে অনুমোদিত নয়, মানে সমাজ কিন্তু এই বিবাহটিকে মানতো না। মোট ৮ রকম আমরা বিবাহ পাবো, তার মধ্যে ৪টি বিবাহকে সমাজ মেনে নিয়েছে এবং বাকি আর ৪টি যে বিবাহ, সেই ৪টি বিবাহকে কিন্তু সমাজ অনুমোদিত নয়, মানে মান্য করেনি, মেনে নেয়নি। তবু কিন্তু ঘটনা ঘটতো এবং প্রথম ৪টিকে মানা হতো, পরের ৪টিকে মানা হয়নি। এই ৮ প্রকার বিবাহের চার্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দেখো অনুমোদিত, এখানে ৪টি হচ্ছে ব্রহ্ম, দৈব, আর্য এবং প্রজাপত্য বিবাহ। এদেরকে অনুমোদন দিয়েছে সমাজ। সমাজ ও ধর্মীয়ভাবে অনুমোদিত ছিল এবং শেষের ৪টি মূলত নিন্দনীয় ছিল। এগুলো কিন্তু সমাজে চলতো এবং বাকি এই ৪টি বাদে আরো যে রয়েছে সেগুলো কিন্তু সমাজ মান্য করতো না। তারপর বর্ণভেদে বিবাহের অগ্রাধিকার ছিল ভিন্ন, যেমন রাক্ষস বিবাহ সাধারণত ক্ষত্রিয়দের মধ্যে এবং গন্ধর্ব বিবাহ অনেক সময় রাজ পরিবারের মধ্যেও প্রচলিত কিন্তু ছিল। রাক্ষস বিবাহ কাদের মধ্যে চলতো? ক্ষত্রিয়দের মধ্যে। আর গন্ধর্ব বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজ আর কি বর্তমানে বোঝালে, সেই লাভ ম্যারেজ কিন্তু রাজ পরিবারের মধ্যেও প্রচলিত ছিল। অনুপ্রেরণা, এই বিবাহের প্রকারভেদ থেকে প্রাচীন ভারতের সামাজিক কাঠামো ও নারীদের অবস্থা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো তখনকার দিনে নারীদের অবস্থা কি ছিল। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি আমি তোমাদের বলেছিলাম যে হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতায় পরিবার কেমন ছিল? পুরুষতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? তোমরা জানাবে। আর বৈদিক সভ্যতায় পরিবার কি ছিল? মাতৃতান্ত্রিক না পুরুষতান্ত্রিক? কোনটি ছিল? একটু কমেন্ট করে জানিয়ে দিও, হ্যাঁ। তোমাদেরকে পড়িয়ে দিয়েছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো যে ৮টি বিবাহের মধ্যে কি কি রয়েছে তার বৈশিষ্ট্যও কিন্তু এখানে দেওয়া হবে। যে বিবাহের নাম কি? ব্রহ্মবিবাহ। শ্রেণী প্রশস্ত মানে তোমাদেরকে নোট করে নিতে বলেছিলাম, সেই নোটটি হলো যে প্রশস্ত মানে হচ্ছে সমাজ অনুমোদিত, মানে সমাজ যেটি মানতো সেটি হতো প্রশস্ত। তো এখানে এই ৪টির মধ্যে প্রশস্ত প্রশস্ত প্রশস্ত, প্রথম ৪টি প্রশস্ত মানে সমাজ মেনে নিয়েছিল। দেখো যে ব্রাহ্ম বিবাহ বলতে কি বোঝাচ্ছে? এই ব্রাহ্ম বিবাহ এই ৮টি বিবাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিবাহ মানা হয়। পিতা যোগ্য ও শিক্ষিত বরকে আমন্ত্রণ জানিয়ে অলংকার পরিহিত কন্যাকে সম্প্রদান করত, অনেকটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের মতো, হ্যাঁ। যে যোগ্য যে ছেলে বা পুরুষ তাকে কিন্তু তা মেয়ের পিতা সেই মেয়েকে দান করত, মানে সেই মেয়েকে দিয়ে দিত যোগ্য হিসেবে, যোগ্যতা হিসেবে। এটাই হচ্ছে ব্রাহ্ম বিবাহ। তারপর হচ্ছে দৈব বিবাহ, এটাও সমাজ মান্য করেছে। কন্যাকে কোনো দক্ষ পুরোহিতের হাতে তুলে দেওয়া হতো যখন নাকি সফলভাবে যজ্ঞ সম্পাদন করতেন সেই পুরোহিত। এটি সাধারণত যজ্ঞের দক্ষিণা স্বরূপ কিন্তু দেওয়া হতো, মানে কোনো ঘটনা, কোনো কারণে যদি পুরোহিত আসতো এবং পুজো পার্বণ করতো, তখন যদি সেই যজ্ঞটা সফলভাবে পুরোহিত সম্পাদন করত, তখন কিন্তু যে কন্যার পিতা তখন কিন্তু সেই কন্যাকে সেই পুরোহিতের হাতে তুলে দিত। এটাকে বলা হচ্ছে দৈব বিবাহ, ঠিক আছে। তারপর আসছে আমাদের আর্য বিবাহ, এটাও সমাজ মেনে নিয়েছে। বরপক্ষ কন্যা পক্ষকে একজোড়া গরু ও বলদ উপহার দিত, অর্থাৎ ছেলের পক্ষ কিন্তু একজোড়া বলদ গরু উপহার দিত কাকে? মেয়ে পক্ষকে। এটি কোনো যৌতুক ছিল না, বরং কৃষি ও গার্হস্থ্য ধর্ম পালনের প্রতীক কিন্তু এখানে ছিল। এটা তখনকার দিনে কিন্তু যৌতুক হিসেবে মানা হতো না, গার্হস্থ্য ধর্ম পালনের প্রতীক হিসেবে এটিকে মানা হতো। তারপর হচ্ছে প্রজাপত্য বিবাহ, কোনো দান সামগ্রী ছাড়াই বর কনেকে একত্রে ধর্ম পালনের আশীর্বাদ দেওয়া হতো। এই বিবাহের মূল কথা ছিল তোমরা উভয় একত্রে তোমাদের দায়িত্ব পালন করো, অর্থাৎ দান সামগ্রী ছাড়াই বর কনেকে একত্র ধর্ম পালনের জন্য আশীর্বাদ করা হতো এবং তারা যেন তাদের নিজস্ব দায়িত্ব পালন করে। এটাই হচ্ছে প্রজাপত্য বিবাহ। এগুলো ৪টি কিন্তু সমাজ মান্য করেছে। দেখো প্রশস্ত সবগুলোর মধ্যে রয়েছে, অর্থাৎ এগুলো সমাজ মান্য করেছে। এরপরে আর ৪টি রয়েছে, এগুলো হলো অপ্রশস্ত, মানে সমাজ কিন্তু এগুলো মান্য
করেনি। তো এর মধ্যে কি কি রয়েছে? অসুর বিবাহ রয়েছে। অসুর বিবাহ বলতে কি বোঝাচ্ছে? যে বরপক্ষ কন্যাপক্ষকে প্রয়োজনীয় অর্থ সম্পদ দিয়ে কন্যাকে ক্রয় করে বিবাহ করতো। এটি অনেকটা ক্রয় বিক্রয়ের মতো ছিল, অর্থাৎ অর্থ দিয়ে কন্যাপক্ষকে অর্থ দিয়ে বরপক্ষ সেই মেয়েকে কিনে নিত, কিনে নিয়ে বিয়ে করতো। এটাকে বলা হচ্ছে অসুর বিবাহ। তারপর হচ্ছে গন্ধর্ব বিবাহ। অভিভাবকের সম্মতি ছাড়াই বর কনে প্রেমের ভিত্তিতে বিবাহ করত, মানে বর্তমানের দিনে লাভ ম্যারেজ যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে গন্ধর্ব বিবাহ। এটি ছিল তার প্রাচীন রূপ। তো এটিও কিন্তু সমাজ মান্য করেনি। প্রাচীনকালে সমাজে লাভ ম্যারেজ কিন্তু নিন্দনীয় ছিল। তারপরে হচ্ছে রাক্ষস বিবাহ। এটিও সমাজ মান্য করেনি। যুদ্ধ বা বল প্রয়োগের মাধ্যমে কন্যাকে হরণ করে নিয়ে বিবাহ করা। এটি সাধারণত যুদ্ধজয়ী বীর ও রাজাদের মধ্যে দেখা যেত। মানে অন্য, ধরো কোনো রাজা যুদ্ধ করলো অপর রাজার সঙ্গে বা অপর জনের সঙ্গে, তবে সেই রাজাকে যদি হারাতে পারে তাহলে তার মেয়ে বা অন্য কাউকে, সেই বাড়ির কনেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু এই বিবাহ করা হতো। এটাই হচ্ছে রাক্ষস বিবাহ বলা হচ্ছে। তারপর হচ্ছে লাস্ট, এটা হলো পৈশাচ বিবাহ, মানে পৈশাচী বিবাহ। পিশাচ বিবাহ বলতে পারো, পিশাচ মানে ভূতের মতো যেটা বলা হয়, পিশাচ বিবাহ বলতে পারো। এটা অপ্রশস্ত, এটাও সমাজ মান্য করেনি। এটা ছিল নিকৃষ্টতম, মানে 8 নম্বরটা ছিল একদমই বাজে। কিরকম? নিদ্রিত বা অপ্রশস্ত ও অচৈতন্য কন্যাকে ছলনা বা জোরপূর্বক সম্ভোগ করে, অর্থাৎ তার কি বলবো, আহ ধর্ষণ করে সেই মেয়েকে তারপর বিবাহ করত। এটাই ছিল পৈশাচ বিবাহ, মানে নিদ্রার মধ্যে বা অপ্রকৃষ্ট অচৈতন্যভাবে কোনোভাবে জোরপূর্বক ধর্ষণ করে সেই মেয়েকে বিয়ে করাটাই হচ্ছে পিশাচ বিবাহ। এটা সমাজে সবচেয়ে নিন্দনীয় ছিল, এটা সব নিকৃষ্ট ছিল। তো যদি বলা হয় নিকৃষ্টতম কোনটি, পিশাচ বিবাহ, এটা হচ্ছে নিকৃষ্ট। এবং সবচেয়ে ভালো কোনটা, সেটা হচ্ছে ব্রহ্ম বিবাহ, সেটা সর্বশ্রেষ্ঠ মানা হতো। এগুলো কোনটি? উত্তর বৈদিক কালের ঘটনাতে। তারপরে দেখো আরেকটু রয়েছে। আর যে মেয়েটি মনে করো সারা জীবন বিবাহ করবে না, সেই মেয়েটির ক্ষেত্রে কি হবে? সারা জীবন অবিবাহিত থাকা মেয়েদের বলা হতো অমাজু। মনে রাখবে, যারা সারা জীবন বিয়ে করবে না বা করেনি তাদেরকে কি বলা হতো তখনকার দিনে? তখনকার দিনে বলা হতো তাদের অমাজু বলা হতো। উত্তর বৈদিক যুগে ভারতীয় দর্শনের যে 6টি শাখা বিকশিত হয়েছিল, এখন বিবাহ পর্ব কিন্তু শেষ। এখন আসছে কি আমাদের দর্শনের শাখা। মোট 6টি দর্শনের কথা আমরা এখানে পাবো। একে স্বরদর্শন বলা হয়ে থাকে। নিচে এদের লেখক ও মূল বৈশিষ্ট্য সহ একটি কিন্তু তালিকা তোমাদের সামনে তুলে ধরা হলো। স্বরদর্শন, দর্শন অর্থাৎ ফিলোসফি, হ্যাঁ। 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি। ইন্ডিয়ান ফিলোসফি তোমরা এখন অনেকে পড়ে থাকো। তো সেই ফিলোসফি, 6টি ফিলোসফির কথা বলা হচ্ছে, তার লেখক এবং মূল বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রথম দর্শনের নাম হচ্ছে সাংখ্য দর্শন। কে লিখেছেন? মহর্ষি কপিল। এটি প্রাচীন দর্শন। এতে পুরুষ আত্মা এবং প্রকৃতি বস্তু, এই দ্বৈতবাদের কথা কিন্তু বলা হয়েছে। কি কি? পুরুষ আত্মা এবং বস্তু, প্রকৃতি এবং বস্তু, এর কথা কিন্তু বলা হয়েছে কি সাংখ্য দর্শনে। তারপর যোগ দর্শন, এটি লিখেছে মহর্ষি পতঞ্জলি। এটি মূলত মনের নিয়ন্ত্রণ ও মোক্ষ লাভের উপায় নিয়ে কাজ করে। এর প্রধান গ্রন্থ যোগসূত্র, যেখানে অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে। পতঞ্জলির নামটি তোমরা কোথাও শুনেছো? এটি হচ্ছে যে আমাদের ব্যাকরণ লিখেছিলেন, অষ্টাধ্যায়ীকে লিখেছিলেন পাণিনি। সেই পাণিনির শিষ্য পতঞ্জলি। সে কিন্তু পাণিনির যে অষ্টাধ্যায়ী ব্যাকরণটি রয়েছে, সেই ব্যাকরণটি সহজ ভাষায় কিন্তু টিকা লিখেছিলেন। এখান থেকেই ওই অষ্টাধ্যায়ী যে ব্যাকরণটি তার বিবরণ কিন্তু পাওয়া যায়, নয়তো ওই অষ্টাধ্যায়ী যে পাণিনির লেখা ব্যাকরণটি সেটি উদ্ধার করা সহজ নয়। তারপর ন্যায় আরেকটি দর্শনের নাম, যেটি হচ্ছে মহর্ষি গৌতম লিখেছেন। এটি যুক্তি ও তর্কের দর্শন। সত্য অনুসন্ধানের জন্য প্রমাণ, অনুমান, উপমানের ওপর জোর দেওয়া হচ্ছে। একে ভারতীয় লজিক বলা হয়ে থাকে। তো ন্যায় দর্শন তোমরা অনেকেই পড়ে থাকবে ফিলোসফিতে। সেই ন্যায় দর্শন এখান থেকে এসেছে, লিখেছে কে? মহর্ষি গৌতম। এখানে যুক্তি তর্কের মাধ্যমে কোনো একটা প্রমাণ তথ্য হিসেবে দাঁড় করানো, এটাই বোঝাচ্ছে। তারপর বৈশেষিক। বৈশেষিক এখানে কে লিখেছেন? মহর্ষি কর্ণাদ লিখেছেন। এই দর্শনে পরমাণুর মানে অ্যাটমিক থিওরির ধারণা দেওয়া হয়েছে। মহাবিশ্বের সকল বস্তু যে ক্ষুদ্র কণা বা পরমাণু দিয়ে গঠিত, তা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। দেখো আমাদের দেশ কিন্তু, ভারতবর্ষ অনেক এগিয়ে ছিল আগের থেকেই, তাই না? পরমাণু সম্পর্কে ধারণা, এই সমস্ত বিষয় আগে থেকে কিন্তু আমাদের দেশ জানতো। কোন? এটিতে বৈশেষিক
দর্শনে কিন্তু বলা হয়েছে, মহর্ষি কর্ণাদ যার রচনা করেন। তারপর আসছে মীমাংসা দর্শন। মীমাংসার মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে পূর্ব মীমাংসা, একটা উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা রচনা করেন মহর্ষি জৈমিনী। এর মূল ভিত্তি হলো বেদের কর্মকাণ্ড বা যজ্ঞ, বেদের মন্ত্রের ব্যাখ্যা ও ধর্মীয় অনুশাসন সঠিকভাবে পালন করার উদ্দেশ্য। মানে বেদ সম্পর্কে যে সমস্ত কাজ হতো, কর্মকাণ্ড এবং যজ্ঞ, সেই মন্ত্রগুলোর ব্যাখ্যা এবং ধর্মীয় অনুষ্ঠানে সঠিকভাবে পালন করা, এগুলো সব বিধিনিষেধ এখানে কিন্তু পূর্ব মীমাংসা আমরা পাবো, যেটি রচনা করেন মহর্ষি জৈমিনী। তারপর উত্তর মীমাংসা, যাকে বেদান্ত বলা হচ্ছে, এটি হচ্ছে রচনা করেন মহর্ষি বাদরায়ণ। এটি বেদের জ্ঞানকাণ্ড ও উপনিষদের ওপর ভিত্তি করে তৈরি। আত্মা ও ব্রহ্মের একাত্মতা এর মূল আলোচনা এর বিষয়। এর প্রধান গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র। তো উত্তর মীমাংসার প্রধান গ্রন্থ কি? ব্রহ্মসূত্র। এটি উপনিষদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। লাস্ট হচ্ছে কি? চারবাক দর্শন। মহর্ষি চারবাক এর কিন্তু রচনা করেন বা লেখেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আর কিছু দেখে নাও, যে এই ছয়টি দর্শনই আস্তিক দর্শন হিসেবে পরিচিত, কারণ এগুলো বেদের প্রামাণিকতা স্বীকার করেছে। এরা কিন্তু বেদের প্রামাণিকতা স্বীকার করে নিয়েছেন। কিন্তু এখানে চারবাক দর্শনটা এখানে পড়ে না যদিও, কারণ ৫ এবং ৬ এ এই পূর্ব এবং উত্তর মীমাংসা দেওয়া যায়। চারবাকরা কিন্তু বেদটাকে তেমন মান্য করে না, তো এটাকে আলাদাভাবেও নিতে পারো। আর এই ৬টি দর্শন যেহেতু বেদের স্বীকার করে, তাই এদের আস্তিক দর্শন হিসেবেও পরিচিত। স্বরদর্শনের মাধ্যমে ভারতীয় চিন্তাধারার বিজ্ঞান, যুক্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। মানে এত কিছু, এত পুরনো যুগেও আমাদের দেশ যে এত উন্নত ছিল, বিজ্ঞান, যুক্তি এবং আধ্যাত্মিকতা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হতো এই দর্শনগুলোতে, ভাবো তখনকার দিনে। তো এটাই ছিল আজকে আমাদের এই স্বরদর্শন এবং বিবাহগুলো, 8টি বিবাহ এবং 6টি দর্শন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করা হলো। এটাও হচ্ছে বৈদিক সভ্যতার ক্ষেত্রে। তো দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। লাস্ট ক্লাস আশা করি, মানে শেষ লেকচার হবে এই বৈদিক সভ্যতার ক্ষেত্রে, আরেকটি হলেই আমাদের শেষ হয়ে যাবে বৈদিক সভ্যতা। তারপর জৈন দর্শন, তারপর বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে আমরা একে একে আলোচনা করব অন্য ভিডিওতে। দেখা হচ্ছে তাহলে নেক্সট লেকচারে।